ন্যাশনাল কলেজে স্কুল শাখা অনলাইন শ্রেণী কার্যক্রমে শিক্ষার্থীবৃন্দ তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং অংশ থেকে নবম অধ্যায় ব্যাংকিং ব্যবসা ও তার ধরন নিয়ে আলোচনা করব। ব্যাংকিং ব্যবসা ও তার ধরনের উপর এটি আমার দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে আমি তোমাদেরকে ব্যাংকের উদ্দেশ্যাবলী নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। ব্যাংক তার তিনটি গোত্রের জন্য যে উদ্দেশ্যে কাজ করে থাকে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। যদি কেউ ক্লাসটি মিস করে থাকো তাহলে অবশ্যই আমাদের পেজে গিয়ে গত সপ্তাহের ক্লাসটি দেখে নিবে, তাহলে তোমাদের জন্য পরবর্তী ক্লাসটি বুঝতে বেশি সুবিধা হবে। তাহলে আজকে আমি তোমাদের যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্যাংকিং ব্যবসার মূলনীতি। ব্যাংকিং ব্যবসার মূলনীতিগুলো কী কী, এখানে মোট 16টা মূলনীতি আছে। এগুলো সবগুলো নিয়ে আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব। তো প্রথম যেই বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে নিরাপত্তা নীতি। নিরাপত্তা নীতি হচ্ছে আমরা ব্যাংকের নিকট কী করি, আমরা আমানতকারী বা গ্রাহক ব্যাংকের নিকট অর্থ জমা রাখি, তাই না? এবং ব্যাংক সেই অর্থ কী করে, ঋণ প্রদান করে। ব্যাংকের কাজ হচ্ছে আমানতকারীর অর্থ এবং ঋণের যে অর্থ সেটা নিরাপত্তা বিধান করা। সেই নিরাপত্তা বিধান করতে গেলে ব্যাংককে এমনভাবে ঋণ প্রদান করতে হবে যাতে যে ব্যক্তিকে বা প্রতিষ্ঠানকে ব্যাংক ঋণ প্রদান করছে তাদের আর্থিক সচ্ছলতা থাকবে, সততা থাকবে এবং ব্যাংক তাদের নিকট থেকে জামানত নিতে পারে। এমন প্রতিষ্ঠান বা ব্যক্তিকেই ব্যাংক ঋণ প্রদান করবে। দেখো, আমি যদি একটু এভাবে দেখাই যে ধরো এ নামক একটি ব্যাংক, সেই ব্যাংকের কাছে লোনের জন্য আবেদন করেছে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠান, সেটা হতে পারে নাম দিছি DE, ঠিক আছে? ব্যাংক এখন পর্যালোচনা করে দেখবে যে কাদের আর্থিক সচ্ছলতা আছে এবং কারা সুনামের সাথে বাজারে ব্যবসাটি প্রতিষ্ঠা করে চলেছে, তাদের যাচাই বাছাই করে যে ব্যাংক যার অবস্থা ভালো, আর্থিক সচ্ছলতা ভালো, যার সুনাম বেশি, তাকেই কিন্তু ঋণের জন্য মনোনীত করবে, ঋণ প্রদানের জন্য। যার কাছ থেকে ঋণ প্রদান করলে ব্যাংক একজন ঋণ খেলাপি তৈরি হবে না, ঋণের অর্থ ফেরত আসবে, ঠিক আছে? এবং ব্যাংক কী করবে, জামানত নিবে। ব্যাংক জামানত কি হতে পারে, সেটা জমি হতে পারে বা বিভিন্ন মূল্যবান সম্পদ হতে পারে, যার মাধ্যমে যদি কেউ ব্যাংকের অর্থ, ঋণের অর্থ পরিশোধ করতে না পারে তখন সে জামানতের মাধ্যমে সে অর্থটা কি করতে পারে, ব্যাংক তুলে নিতে পারে, ঠিক আছে? তাহলে আমরা দেখছি যে ব্যাংক এমন এই যে কয়েকজন আবেদন করেছিল বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠান, তাদের মধ্যে থেকে যাদের আর্থিক সচ্ছলতা আছে, যাদের সুনাম আছে এবং যাদের কাছ থেকে আমানত নিতে পারবে তাদেরই কি ঋণ অনুমোদন করবে। সেটা হচ্ছে ব্যাংক কি করছে, তার নিজের ঋণ প্রদানকৃত অর্থ এবং গ্রাহকে আমানতকারীর অর্থে নিরাপত্তা প্রদান করতে পারছে। তাহলে আমাদের নিরাপত্তা নীতিটি তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছ। এরপর হচ্ছে মুনাফার নীতি। ব্যাংক একটি ব্যবসার প্রধান উদ্দেশ্যই হচ্ছে মুনাফা অর্জন করা, তাই তো? আমি একদম প্রথম থেকেই যখন আমরা ক্লাস করেছি আমরা জানি যে ব্যবসার মুখ্য উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন। যেহেতু ব্যাংকিংও একটি ব্যবসা, সেহেতু এরও কি প্রধান উদ্দেশ্য হচ্ছে কি, মুনাফা অর্জন। তাহলে ব্যাংকিং যে ব্যবসা, মুনাফা অর্জন, তাহলে কি করতে হবে, ব্যাংক কী করবে, ব্যাংক কীভাবে মুনাফা করে দেখো। ধরো আবার যদি লিখি বি ব্যাংক, ঠিক আছে? এটি একটি ব্যাংক, তার প্রধান উদ্দেশ্য কি, মুনাফা অর্জন। ব্যাংক কী করে, আমানতকারী মানে আমরা যারা ব্যাংকের নিকট টাকা জমা রাখি তাদের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চিত অর্থগুলো কি করে, আরেকজনকে ঋণ প্রদান করে। ধরো আমানতকারী ব্যাংকের নিকট, ধরো আমি একজন আমানতকারী, তুমি একজন আমানতকারী, এগুলো নাম দেই, হ্যাঁ? আমার আমানতকারী, আমার নাম হচ্ছে, তুমি আমানতকারী, তুমি ব্যাংকের নিকট টাকা জমা দিচ্ছ, তুমি হচ্ছে বি। তা আমরা ক্ষুদ্র ক্ষুদ্র অর্থ রাখছি। ধরো আমি 2 লক্ষ টাকা রাখলাম ব্যাংকের নিকট, ঠিক আছে? তুমি রাখলা 2 লক্ষ টাকা, তোমার আরেকজন বন্ধু আছে, সে রাখলো 1 লক্ষ টাকা।
দেখো এই ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়গুলো এভাবে করে অনেক ব্যক্তি কিন্তু ব্যাংকের নিকট কি করছে, অর্থ জমা রাখছে। এই ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়গুলো একত্রে কিন্তু অনেক টাকা হয়ে যাচ্ছে, অনেকগুলো হয়ে যাচ্ছে, 5 লক্ষ হয়ে যাচ্ছে, তাই তো, বা আরও বেশি। এগুলো আমি উদাহরণের জন্য বলছি, তাই। এখন এই টাকাটা ব্যাংক কি করে, ঋণ প্রদান করে। এখন আমরা কি ব্যাংকের নিকটে যে আমি টাকা শুধু শুধু দিয়ে রেখে দিব 2 লক্ষ টাকা? না, ব্যাংক কি করবে, আমাকে এই টাকার বিনিময়ে, আমার সঞ্চিত অর্থের বিনিময়ে সে নির্দিষ্ট হারে সুদ প্রদান করবে। ধরো ব্যাংক আমানতকারীকে দিচ্ছে 10% হারে সুদ, এবং এই যে একটু আগে আমি তোমাদেরকে বললাম না, অনেকেই ঋণের অ্যাপ্লিকেশন করে, আবেদন করে, তাদের নিকট থেকে ব্যাংক নিচ্ছে হয়তো 12% হারে। ঠিক আছে, এই যে ব্যাংকের তাহলে কি 2%, এটাই হচ্ছে ব্যাংকের মুনাফা। তাহলে আমরা মুনাফার নীতিটিও কি বুঝতে পারলাম। এরপর হচ্ছে তারল্য নীতি। আমরা যখন ব্যাংকের সংজ্ঞা পড়েছিলাম, জেনেছি ব্যাংক কি, তখন কি পড়েছিলাম যে ব্যাংক চাহিদা মাত্র অর্থ ফেরত দিতে বাধ্য থাকবে, তাই না? এখন আমি হয়তো আমার এই 2 লক্ষ টাকা 3 বছরের জন্য রেখেছিলাম, তাই তো, মনে করছে যে 3 বছর পর্যন্ত আমার এই টাকাটার কোনো প্রয়োজন নাই, কিন্তু দেখা গেল 1 বছর পর আমার এই টাকা প্রয়োজন পড়লো। তখন আমি কি করব, ব্যাংকের নিকট 1 বছর পর, 6 মাস পর, 5 মাস পর, যখনই আমার প্রয়োজন হবে আমি ব্যাংকের নিকট আমার টাকা ফেরত চাইবো, এবং ব্যাংক এই টাকা দিতে কি করবে, বাধ্য থাকবে। বাধ্য থাকবে না? এখন ব্যাংক আমার কাছ থেকে নিল, এই যে ধরো আমি এ নামক আমানতকারী আমার কাছ থেকে নিল 2 লক্ষ টাকা, তারপর বির নিকট থেকে নিল 2 লক্ষ টাকা, সির নিকট থেকে নিল 2 লক্ষ টাকা, তাই না? এখন ডির নিকট থেকে নিল 4 লক্ষ টাকা, এভাবে করে দেখো 10 লক্ষ হয়ে গেল। এই 10 লক্ষ টাকাকে কি করবে, ব্যাংক ঋণ প্রদান করবে। এখন এই 10 লক্ষ টাকা যদি ঋণ দেয়, তখন কি করবে, ব্যাংক ঋণ গ্রহীতার নিকট থেকে সুদ দিবে। সুদ নিলে কি হয়, ব্যাংকের মুনাফা হবে। কিন্তু এই 10 লক্ষ টাকা যদি তার জমা পড়লো, এবং 10 লক্ষ টাকায় যদি সে ঋণ দিয়ে দেয়, আমি যে 3 বছরের জন্য রেখেছিলাম, আমি 5 মাস পরে গিয়ে বললাম যে না, আমার টাকা প্রয়োজন, আমাকে 2 লক্ষ টাকা দেন। কারণ ব্যাংক তো সব টাকা ঋণ দিয়ে দিছে, সে তখন আমাকে কোত্থেকে টাকা দিবে? এই জন্য ব্যাংকে কি করতে হবে, কিছু অর্থ তরল মানে নগদ হিসেবে রেখে দিতে হবে, যাতে করে ব্যাংকের আমানতকারী যখনই ব্যাংকের নিকট থেকে অর্থ চাইবে, সে অর্থ ব্যাংক ফেরত দিতে পারে। ঠিক আছে, তোমরা নিশ্চয় বুঝতে পারছো যে তাহলে তারল্য কি, মানে তরল অর্থ রেখে দিতে হবে। তবে ব্যাংকে তারল্য নীতি এমনভাবে প্রণয়ন করতে হবে যাতে বেশি অর্থ জমা না রাখা হয়, আবার সব অর্থ ঋণ হিসেবে দিয়েও দেওয়া না হয়। দেখো, যদি আমরা বেশি অর্থ রেখে দিই, যদি ব্যাংক বেশি অর্থ রেখে দেয় যে আমার কাছে কখন আমানতকারী টাকা চাইবে, আমার টাকা পরিশোধ করতে হবে, আমি রেখে দিই, তাহলে কিন্তু ব্যাংক সেই অর্থ দিয়ে মুনাফা করতে পারছে না। এই জন্য ব্যাংকের নীতিটা এমন হতে হবে যাতে করে ব্যাংক এমনভাবে তার নিকট অর্থ রাখবে, আমানতকারী চাইলেও টাকা দিতে পারে, এবং তার সেই অর্থকে আবার ঋণ হিসেবে বিনিয়োগও করতে পারে। তাহলে তোমরা বুঝতে পারছো তারল্য কি। তারল্য হচ্ছে ব্যাংকের নিকট কিছু নগদ অর্থ থাকবে, যাতে আমানতকারী চাহিদা মাত্র সেই অর্থ ফেরত দিতে পারে। তাহলে আমাদের তারল্য নীতিও গেল। আর তোমরা কি আজকে দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, আসলে একটু দেখি আমি। যদি কেউ না দেখতে পাও তাহলে অবশ্যই জানাবে। যদিও সেদিন গত ক্লাসটি তোমরা কেউই দেখতে পাওনি, নেটওয়ার্কের কিছু সমস্যার কারণে। আমি আশা করছি যে আগামী ক্লাসে অবশ্যই আমি সেই বিষয়টি নিয়ে আলোচনা করব, আবার আমি তোমাদেরকে পড়াবো। আমি খুবই দুঃখিত যে সেদিন তোমরা দেখতে পাওনি নেটের সমস্যার কারণে। অনেকবার মেসেজ করেছো, কিন্তু আমি এটা সমাধানে যেতে পারিনি। ঠিক আছে, আমি মনে হয় আজকে দেখা যাচ্ছে। হ্যাঁ, তোমরা যারা ক্লাসে অ্যাটেন্ড করছো তারা অবশ্যই শ্রেণী, নাম, রোল এটি অবশ্যই লিখবে। লিখলে আমরা কিন্তু বুঝতে পারবো যে কে কে ক্লাসটি করছো। ঠিক আছে, তাহলে এখন আমরা দেখি, আমরা পরবর্তী নীতিতে চলে যাই। সেটা হচ্ছে স্বচ্ছলতার নীতি। স্বচ্ছলতা নীতি কি? একটা ব্যবসা প্রতিষ্ঠান
ব্যাংক একটি ব্যবসা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানকে পরিচালনার জন্য অবশ্যই আর্থিকভাবে সচ্ছল হতে হবে। ব্যাংকে এমনভাবে নীতি প্রণয়ন করতে হবে যাতে করে ব্যাংকটি কি হয়, সচ্ছলতাভাবে কাজ করে যেতে পারে। যদি ধরো যদি একটি ব্যাংক তার গ্রাহকদের সুদের পরিমাণ এত কমিয়ে দেয়, যদি আমি 2 লক্ষ টাকা রাখতে যাই, অন্যান্য ব্যাংকের তুলনায় যে ব্যাংকে আমি রাখতে গিয়েছি সেখানে সুদের পরিমাণ কম দিচ্ছে, আমি কিন্তু সে ব্যাংকে টাকা জমা রাখবো না। আমানতকারী তার টাকা কিন্তু ব্যাংকের নিকট জমা প্রদান করবে না। তখন কি হবে, ব্যাংকের কিন্তু স্বাভাবিকভাবে কিছু সচ্ছলতা অভাব দেখা দিবে। তখন ব্যাংক ফলপ্রসূভাবে কাজ করতে পারবে না এবং ব্যাংক দেউলিয়া হয়ে যাবে, ব্যাংক হয়তো বন্ধ করে দিতে হতে পারে। এই জন্য ব্যাংকের নীতি বা কার্যগুলো এমনভাবে প্রণয়ন করতে হবে যাতে সচ্ছলতার সাথে ব্যাংক তার কার্যক্রম পরিচালনা করতে পারে। এরপর দেখো দক্ষতার নীতি। ব্যাংক তার ব্যবস্থাপক, কর্মকর্তা, কর্মচারীকে দক্ষ এমন ব্যক্তি নিয়োগ করবে। কারণ হচ্ছে ব্যাংক অনেক জটিল কার্য সম্পাদন করে থাকে। আমরা যে ব্যাংকের কার্যাবলী বা উদ্দেশ্য করেছিলাম সেখানে দেওয়া ছিল ব্যাংক কি করে, বিনিয়োগকারীকে উপদেশ ও পরামর্শ প্রদান করে কোন প্রতিষ্ঠানে বা কোন খাতে বিনিয়োগ করলে ব্যবসাটি সফল হবে, ফলপ্রসূ হবে। ঠিক আছে, এখন যদি ব্যাংকে দক্ষ কর্মকর্তা কর্মচারী না থাকে, তারা কিন্তু এই বিচার বিশ্লেষণটি সঠিকভাবে করতে পারবে না যে কোন খাতে বিনিয়োগ করলে ব্যাংক সফলতার সাথে এগিয়ে যেতে পারবে। এই জন্য ব্যাংকের দক্ষতার নীতি অবলম্বন করতে হয় এবং দক্ষ ব্যবস্থাপনা কর্মকর্তা কর্মচারী নিয়োগ করতে হয়। তারপর হচ্ছে সেবার নীতি। সেবা কি? সেবা হচ্ছে ব্যাংক তার গ্রাহককে বিভিন্ন ধরনের সেবা প্রদান করে থাকে। আমরা ব্যাংকের কার্যাবলীর সাথে দেখো অনেকটা মিল আছে। গত ক্লাস যারা করেছে তাদের জন্য কিন্তু এটা সুবিধাজনক হবে। ব্যাংক কি করেছে দেখো, সেবা প্রদান করছে। কিভাবে সেবা প্রদান করছে? আমাদেরকে গ্রাহকের হয়ে বাড়ি ভাড়া তুলে দিচ্ছে, তারপর বিভিন্ন বিনিময় বিলে স্বাক্ষর করছে, আমদানি রপ্তানি বাণিজ্যে ব্যাংক এলসি খুলে দিচ্ছে এবং আরও বিভিন্ন ধরনের সেবা প্রদান করছে। এবং এই সেবাটা যত সুষ্ঠুভাবে সুন্দরভাবে করা যাবে, যে ব্যাংকিং প্রতিষ্ঠানটা করতে পারবে সে ব্যাংক সফলতার সাথে এগিয়ে যেতে পারবে। তারপর হচ্ছে প্রচার নীতি। প্রচার নীতি কি? প্রচারেই প্রসার। আমরা এটা ছোটবেলা থেকেই শুনে আসছি, যত প্রচার করবে তত তোমার প্রসারের সম্ভাবনা থাকছে। তাহলে কিভাবে প্রচার করব? দেখো বিভিন্ন বিজ্ঞাপনে, ব্যাংকিং বিজ্ঞাপনে দেখা যায় যে জনস্বার্থে এই ব্যাংক, মানে আমি কিন্তু গত ক্লাসে বলেছিলাম ব্যাংক কিছু সামাজিক ক্ষেত্রে অবদান রাখছে, যেমন গরিব মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করে, রাস্তাঘাট নির্মাণ করে দেয়, সেতু নির্মাণ করে দেয়। সেসব জায়গায় ধরো সেতু, রাস্তাঘাট বা কালভার্ট নির্মাণ করেছে, সেখানে কিন্তু সে ব্যাংকটা, যে ব্যাংক নির্মাণ করেছে সে ব্যাংকের নাম দেয়া থাকে। তাহলে কি হচ্ছে? এটা প্রচার হচ্ছে না। আবার বিজ্ঞাপন টিভিতে আমরা দেখতে পাই বা বিভিন্ন রাস্তায় বিলবোর্ডে থাকে যে এই ব্যাংক এই কার্যক্রমগুলো করছে। যেমন আমরা 24/7, তোমরা শুনেছ কি না? 24/7 হচ্ছে 7 দিনই 24 ঘন্টায় ব্যাংকিং সেবা পাওয়া যাচ্ছে। এটিএম বুথের কথা মনে হয় তোমরা সবাই জানো। এখন টাকা তোলার জন্য শুধু ব্যাংকে গিয়ে চেকের মাধ্যমেই কিন্তু টাকা তোলা প্রয়োজন পড়ে না। তোমাকে একটা ব্যাংক কার্ড দিয়ে দেয়, সেই কার্ড পাঞ্চ করে আমরা এটিএম থেকে যখন প্রয়োজন 24/7 মানে 7 দিন 24 ঘন্টা এই সেবাটা পেয়ে থাকি। যখন আমাদের অর্থের প্রয়োজন, শুক্র শনি বা রাত 8টা 9টা 10টা কোনো সমস্যা না, যখন প্রয়োজন আমরা টাকাটা কিন্তু তুলতে পারছি। এই যে ব্যাংকিংয়ের সেবাগুলো দিচ্ছে, এগুলো কি করতে হবে? প্রচার করতে হবে। যত বেশি প্রচার হবে তত বেশি প্রসার হবে। তারপরে আমরা দেখি হচ্ছে গোপনীয়তার নীতি। গোপনীয়তার নীতি কি? ব্যাংক তোমার হিসাবপত্রের যাবতীয় কিছু গোপন রাখবে, কারো কাছে সেটা কি করবে না, খুলে দিবে না, জানিয়ে দিবে না। যদি আমি আমার নিজের বাস্তব জীবনের একটি ঘটনা, আমাকে আমার এক আত্মীয় বলেছিল তার ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে যে আমার ব্যাংকে কত টাকা আছে, তুমি যদি একটু জেনে আসতে ব্যাংক থেকে, তাহলে আমার আর বের হতে হতো না।
আমি কি করেছিলাম, আমি ব্যাংকে যে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে বলেছিলাম যে ব্যাংকে কত টাকা আছে, আমার একটা ব্যাংক স্টেটমেন্ট দরকার, অন্যের অ্যাকাউন্টে দিয়ে বলেছিলাম। ব্যাংক কিন্তু আমাকে দেয়নি, তারা কিন্তু একজনের অ্যাকাউন্ট হিসাব আরেকজনকে দেয় না, তারা এই বিষয়টা গোপন রাখে, নিশ্চিত রাখে যে তোমার হিসাব অন্য কেউ জানতে পারবে না যদি না তুমি জানাতে চাও। ঠিক আছে, এখন আমাকে কিন্তু দেয়নি, তার মানে কি ব্যাংক এক্ষেত্রে খুবই স্বচ্ছ থাকে, গোপন থাকে, কাউকে কারো হিসাবের তথ্য সে প্রদান করে না। এটি হচ্ছে ব্যাংকের একটি নীতি। তারপর হচ্ছে সুনামের নীতি। সুনাম যত বাড়বে সে ব্যবসা প্রতিষ্ঠানের সফলতাও কি ততই বাড়বে। সুনাম কিভাবে হবে দেখো, সুনামের নীতি যদি আমরা দেখতে যাই, দক্ষ ব্যবস্থাপনা, আমি বলেছিলাম না যে দক্ষতার নীতি, ব্যবস্থাপনা যখন দক্ষ হবে, সেবার মান যখন ভালো হবে, তখন সেই ব্যাংকটা কি করবে, সুনামের সাথে প্রতিষ্ঠা লাভ করবে। দেখো সুনাম কিভাবে আসবে, যদি আমি গ্রাহক হই ব্যাংকের এবং আমার হিসাবপত্র ব্যাংক যদি দক্ষতার সাথে এবং আমাকে যদি দক্ষতার সাথে সেবা প্রদান করে, তখন আমি কি করব, আরেকজনকে এই ব্যাংকের কথা কিন্তু বলবো যে এই ব্যাংকটি দক্ষতার সাথে তার সেবা প্রদান করে আসছে, আমার হিসাবপত্র করে আসছে। দেখো সুনাম কিন্তু ছড়িয়ে যাচ্ছে, যত সুনাম হবে সে ব্যাংকের গ্রাহকের সংখ্যা বাড়বে, মানে কাজ যে সফলতা আসবে, সেভাবেই কিন্তু ব্যাংক এগিয়ে যেতে পারবে। অতএব সুনামের নীতিটি ব্যাংকে অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। ব্যাংক যদি অনৈতিক কাজ করে, অবৈধ কাজ করে বা অদক্ষতার পরিচয় দেয়, যেমন আমি যদি গ্রাহক হই এবং আমার অর্থ যদি সে সময় মতো আমাকে ফেরত না দেয়, তখন কিন্তু ব্যাংকটা সুনামের সাথে পরিচালনা করতে পারবে না। এই জন্য সুনামের নীতিটি ব্যাংকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তারপর হচ্ছে উন্নয়নের নীতি। ব্যাংকের প্রধান উদ্দেশ্য যেমন মুনাফা অর্জন, তেমনি ব্যাংক তার মুনাফার কিছু অংশ অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নে প্রদান করে থাকে। কিভাবে দেখো, ব্যাংক বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে বিনিয়োগ করে থাকে। তাহলে শিল্প প্রতিষ্ঠানে কি হয়, প্রসার লাভ করে। শিল্প প্রতিষ্ঠান যখন প্রসার লাভ করে, তখন সেই প্রতিষ্ঠানে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। এভাবে করে শিল্পের প্রসার লাভ করে। অর্থনৈতিকভাবে ব্যাংক সহযোগিতা করছে এবং সামাজিকভাবেও উন্নয়নে অবদান রাখছে। সেদের আমি গত ক্লাসে বলেছিলাম যে পদ্মা সেতু তৈরি হচ্ছে এবং সেখানে বিভিন্ন ব্যাংক কি করছে, সরকারি ব্যাংকগুলো সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে। এভাবে কিন্তু ব্যাংক উন্নয়নে সহযোগিতা করে থাকে। এখন হচ্ছে বিনিয়োগের নীতি। বিনিয়োগের নীতিটি কি? বিনিয়োগের নীতি, ব্যাংক তার অর্থ কি করে, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে বিনিয়োগ করে থাকে। এখন বিনিয়োগের নীতি কি হতে পারে, বিনিয়োগের আকার কতখানি হবে, যে কত পরিমাণ অর্থ সে বিনিয়োগ করবে। তারপর হচ্ছে মেয়াদ কি, যে খাতে সে বিনিয়োগ করছে সেটা মেয়াদ 2 বছর, 3 বছর না 5 বছরের জন্য, কত বছর মেয়াদ সে বিনিয়োগ করছে, সেটাও কি ব্যাংকের একটি অন্যতম নীতি। তাহলে ব্যাংকের বিনিয়োগের আকারটা কত, বিনিয়োগের মেয়াদ এবং সুদ, বিনিয়োগের উপর ব্যাংক তো এমনি অর্থ বিনিয়োগ করবে না, সেখান থেকে সে কী করবে, সুদ পাবে। এগুলো নির্ধারণ যে নীতিতে করা হয় সেটা হচ্ছে বিনিয়োগের নীতি। এখন আমরা দেখব উদ্দেশ্যের নীতি। উদ্দেশ্য, ব্যাংকের উদ্দেশ্য থাকে হচ্ছে এমন জায়গায় ব্যাংক তার ঋণটা প্রদান করবে যেই প্রতিষ্ঠান বা ব্যবসায়ী উৎপাদনমূলক কাজ করবে, সেই জায়গায় কি করবে, ব্যাংক তার অর্থটা বিনিয়োগ করে থাকে। যেমন ধরো, এই যে আমি এখানেই দেখাই যে এইটা হচ্ছে এবি ব্যাংক। এবি ব্যাংকের নিকট অনেকেই অর্থের জন্য আবেদন করেছে, অনেক প্রতিষ্ঠান, ঠিক আছে, CDE। এখন ব্যাংক এই আবেদনগুলো পর্যালোচনা করবে যে কার প্রস্তাবটি, কোন প্রকল্পটি বেশি উৎপাদনশীল এবং লাভজনক
প্রকল্পে যদি সে বিনিয়োগ না করে তাহলে সেখান থেকে সে বিনিয়োগের অর্থ ফেরত পাবে না এবং লাভ করতে পারবে না। এই জন্য ব্যাংকে এমনভাবে বিনিয়োগটা করতে হবে, এমন লাভজনক প্রকল্পে বিনিয়োগ করতে হবে যাতে করে সে তার বিনিয়োগকৃত অর্থ ফেরত পায় এবং সেখান থেকে লাভ করতে পারে। ঠিক আছে, তারপর হচ্ছে মিতব্যয়িতা নীতি। ব্যাংক কি করে? স্বল্প অর্থ ব্যয়ে অধিক মুনাফা করতে চায়, তা তখন কি করে? ব্যাংক তার বিভিন্ন ধরনের ব্যয় সংকোচনের উপায় বের করে এবং সেইভাবে তার ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে। তারপরে আমরা আসি সততার নীতি। এখানে সততা ও বিশ্বস্ততার নীতি। সততা এবং বিশ্বস্ততা যদি না থাকে তাহলে গ্রাহকদের ব্যাংকের প্রতি আস্থা তৈরি হবে না। তখন ব্যাংকের প্রতি যদি আস্থা থাকে তখন আমরা ব্যাংকের নিকট বিভিন্ন ধরনের সম্পদ জমা রাখি, যেমন লকার সেবা ব্যাংক প্রদান করে থাকে। লকার সেবাটা কি বুঝতে পারছো? ধরো তোমার বাড়িতে প্রচুর গহনা আছে, স্বর্ণের, হীরার বা বিভিন্ন ধরনের সঞ্চয়পত্র বা জমির দলিলপত্রাদি থাকতে পারে। এখন সেইগুলো যদি তোমার বাড়িতে থাকে তখন সেগুলো ডাকাতি হয়ে যাওয়া, চুরি হয়ে যাওয়া, হারিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তখন আমরা কি করে থাকি? আমরা যারা ব্যাংকে আমানতকারী বা গ্রাহক আছি তারা ব্যাংকের নিকট লকার ভাড়া করি। লকার ভাড়া। ব্যাংক অল্প টাকার বিনিময়ে এই লকার সেবা প্রদান করে থাকে। ব্যাংকের নিকট যদি গ্রাহকের আস্থা থাকে যে এই ব্যাংকটি আমাকে এই লকার সেবাটা প্রদান করতে পারবে, এর নিকট আমি আমার মূল্যবান সম্পদাদি জমা রাখলে আমাকে সঠিক সময়ে সে ফেরত দিবে এবং আমার সম্পদে কোনো ক্ষতি সাধন হবে না। এটাই হচ্ছে সততার নীতি বা বিশ্বস্ততার নীতি। ঠিক আছে, তারপর হচ্ছে সাবধানতার নীতি। দেখো, ব্যবসার যেমন প্রধান উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন, তেমনি ব্যবসা করতে গেলে আরেকটি বিষয় থাকে, সেটা হচ্ছে ঝুঁকি। কি থাকে? ঝুঁকি। ঠিক তেমনি ব্যাংক একটি ব্যবসা, ব্যাংক ব্যবসার একটি সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে ব্যাংকে ঝুঁকি বিদ্যমান। ব্যাংক কি করবে? এই ঝুঁকি কিভাবে এড়ানো যায় সেটা বিচার বিশ্লেষণ করে সাবধানতার সাথে তার ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করবে। তারপর হচ্ছে বিশেষায়নের নীতি। বিশেষায়নের নীতি কি? ব্যাংক ঋণ দান করে থাকে, বৈদেশিক বাণিজ্যে সহযোগিতা করে, মানে আমদানি রপ্তানি বাণিজ্যে ব্যাংক বলেছিলাম আমি গত ক্লাসটায়, যদি তোমরা যাও এলসি নিয়ে আলোচনা করেছিলাম। ব্যাংক আমদানি বাণিজ্যে সহযোগিতা করে, ঋণ দান করে, নোট ইস্যু করে, এগুলোই হচ্ছে ব্যাংকের বিশেষায়নের নীতি। তাহলে আমরা মনে হয় ব্যাংক ব্যবসার মূলনীতিগুলো তোমরা সবগুলোই বুঝতে পেরেছো। আমি একটু দেখি যে কারো কোনো সমস্যা আসলে হচ্ছে কিনা। আমাদের সাথে তানজিম রহমান খান আছে, নাহিদা জান্নাত আছে, ইমন আছে, দেখি আর কে কে আছে, তারপর নিশাদুল আছে, আরও আছে মারিয়া আছে, তারপর দেখি আর একটু শামসুন নাহার আছে, তারপর হ্যাঁ অনেকে আছে, নিশাদুল ইসলাম, শামসুন নাহার, মারিয়া, সম্ভবত আজিজ আহমেদ থেকে মারিয়া। মারিয়া, তুমি তোমার রোল এবং নাম রোল এবং ক্লাস দিচ্ছ না, তুমি ওটা দাও, না হলে বুঝতে একটু অসুবিধা হয়ে যায়। তারপর হচ্ছে নাহিদা জান্নাত আছে, তানজিম রহমান খান আছে। তোমাদেরকে অনেক ধন্যবাদ, তোমরা যারা নিয়মিত ক্লাস করছো। কিন্তু অনেকেই আছে যে তারা হয়তো পরে ক্লাস করবে, তারা অবশ্যই যারা পরে ক্লাস করছো তারাও কিন্তু তোমাদের নাম রোল এবং ক্লাসটা অবশ্যই দিয়ে দিবে, তাহলে আমাদের বুঝতে অসুবিধা হবে না যে কে কে ক্লাস করছে আর কে কে ক্লাস করছে না। আরেকটা বিষয় তোমাদেরকে আমার বলার ছিল, সেটা হচ্ছে খুব সামনেই হয়তো কিছুদিনের মধ্যেই তোমাদের সেপ্টেম্বরের মাঝামাঝি থেকেই আরেকটি অনলাইন টেস্টের ব্যবস্থা করছি আমরা। তোমরা অবশ্যই ক্লাসগুলো নিয়মিত দেখবে এবং পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করবে। আজকে আমি তোমাদেরকে এ পর্যন্তই থাক, ব্যাংকিং ব্যবসায়ের মূলনীতি পর্যন্তই আজকে আমি তোমাদের জন্য থাকলো।
আগামী ক্লাসে অবশ্যই তোমাদের সাথে আবার দেখা হবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।